মণিপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে অর্জুন নামে একজন গরিব লোক থাকত। অর্জুন গ্রামের পড়ে থাকা নোংরা তুলত। সেই নোংরার মধ্যে যদি কিছু বিক্রির মতো জিনিস পেত, তা বেচে দুবেলার রুটি জুগিয়ে নিত। গ্রামের জমিদার ছিল মতিলাল। মতিলাল অর্জুনকে গ্রামের নোংরা তুলে গ্রাম পরিষ্কার করার জন্য কিছু টাকা দিত, যা তার খরচের জন্য নগণ্য ছিল। একদিন শোনো, বাড়িতে এখন খাবারের কিছুই নেই। আজ আমি আমাদের তিনজনের জন্য একটা রুটি বানাচ্ছি, কিন্তু সেই রুটি আমাদের লবণের সঙ্গে খেতে হবে। কোনো ব্যাপার না, আজ আমরা লবণের সঙ্গে রুটি খাবো, আর এখন ভগবান চাইলে কাল গুড়ের সঙ্গে খাবো। অর্জুনের এই কথা শুনে তার 10 বছরের মেয়ে বলল, বাবা, সত্যি তুমি গুড় এনে দেবে? আমার গুড়ের সঙ্গে রুটি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ মা, কাল গুড় এলে দেব। কেন তাকে মিথ্যে আশা দিচ্ছ? হ্যাঁ, তুমি একটা টাকাও পাচ্ছ না, তবু বলছো গুড় এনে দেবে। গুড় কোথা থেকে আসবে? আরে তোকে বলতে ভুলে গেছি রাধা, কাল জমিদার বাবু বলেছেন গ্রামের কিছু লোকের কাছে গরু, মহিষ, ষাঁড় আছে। তাদের ম্যাশলার গোবর তুলে কাজ করতে হবে। এই কাজ করলে তাদের কাছ থেকে আমরা কিছু টাকা পাবো, তাতে সব হয়ে যাবে। কি, এখন তুমি গোবরও তুলবে? তাহলে কি করব? এখন পেট ভরাতে হলে যা কাজ পাবো তা তো করতেই হবে। হায়, আমার তো ভাগ্যই ফেটে গেছে। নোংরা তুলতে থাকা লোকের সঙ্গে বিবাহ তো করেই ফেলেছি। ঠিক আছে। অর্জুন রুটি খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সে একটা বড় ঝুড়িতে পুরো গ্রামের নোংরা তুলে দূরে ফেলে আসে। তারপর যাদের বাড়িতে গোবর তুলতে হবে তাদের কাছে যায়, কিন্তু কোনো কাজ পায় না। হতাশ হয়ে অর্জুন জমিদারের ঘরের দিকে যায়। জমিদার বাবু, আপনি তো বলেছিলেন যে ওদের বাড়ির গোবর তুলতে হবে, কিন্তু তারা তো বলল তাদের কোনো দরকার নেই। আরে আমি তোমাকে বলেছিলাম, তোমার যাওয়ার আগেই অন্য কেউ তাদের কাছে কাজ করতে চলে গেছে। এখন তোমার মতো আরও অনেকে আছে যাদের কাজ দরকার। আমি তো গ্রামের লোকদের ভালো চাই। আপনার কথা ঠিক জমিদার বাবু, কিন্তু আমার হাত থেকে কাজ চলে গেল, তো এখন আমি কি করব? আরে এটা না হলে অন্য কোনো কাজ পাবে। এখন যাও, গ্রামের নোংরা তোলো। জমিদার বাবু, যদি সম্ভব হয় তাহলে কিছু টাকা দিতে পারেন। আসলে বাড়ির বাজার সব শেষ হয়ে গেছে, খাবারের কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, সন্ধ্যায় পুরো গ্রামের নোংরা তুলে এসো, তোমাকে টাকা দেব। কিন্তু জমিদার বাবু, এখন টাকা পেলে খুব উপকার হতো। আরে বললাম না দেব, এখন যাও এখান থেকে। জমিদার অর্জুনকে কিছু বলার সুযোগই দেয় না এবং ঘরের ভিতরে চলে যায়। অর্জুন বেচারা গ্রামের নোংরা তুলতে শুরু করে। সে ভাবছিল এখন বাড়িতে কি নিয়ে যাবে। সে নিজের সঙ্গে কথা বলতে লাগল। এখন কি করব? না নতুন কাজ মিলল, না টাকাও। রাধা তো আগেই বলেছিল বাড়ি ফেরার সময় খাবারের জিনিস নিয়ে আসতে, কিন্তু এখন আমার কাছে একটা টাকাও নেই। কি নিয়ে যাব বাড়ি? মিলিকে তো খালি পেটে শুইয়ে দিতে পারি না। কি করব কিছু বুঝতে পারছি না। অর্জুন ধীরে ধীরে নোংরা তুলে ঝুড়িতে দিচ্ছিল। পুরো গ্রামের নোংরা তুলে অর্জুন গ্রামের বাইরে নোংরা ফেলতে আসে। সে নোংরা ফেলে দেয় এবং ফিরে যায়, কিন্তু খালি হাতে। বাড়ি যাওয়ার সাহস হচ্ছে না। আরে বাড়ি কি করে যাব? কি মুখ দেখাবো? রাধা আর মিলিকে কি বলবো? রাধা যে আমার কাছে টাকা নেই। এত বছর ধরে সে বিচারি আমার সঙ্গে কষ্ট করেছে, কতবার তাকে খালি পেটে শুতে হয়েছে, কিন্তু এখন তো তার সহ্য শক্তিও শেষ হয়ে গেছে। না, আমাকে কিছু না কিছু তো করতেই হবে। টাকা না পেলে আমি বাড়ি যাব না। অর্জুন সেখানে একটা গাছের নিচে বসে পড়ে। তার চোখ থেকে রাধা আর মিলির চিন্তায় অশ্রু গড়াতে লাগে। তখনই হঠাৎ আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে এবং বিদ্যুৎ কড়কড় করতে থাকে। এমন পরিবেশ হয় যেন এখন ঘন বৃষ্টি শুরু হবে। আরে এটা কি? এইমাত্র তো তীব্র রোদ্দুর ছিল এবং এখন অন্ধকার ছায়া পড়ে গেছে। এটা কি হচ্ছে? আমাকে এখনই বাড়ি পৌঁছাতে হবে। এই বলে অর্জুন গাছের নিচ থেকে উঠে যেতে শুরু করে। তখনই জোরে একটা বিদ্যুৎ কড়কড় করে। সেই বিদ্যুতের আলোয় একটা গাছের নিচে মাটির ভিতর অর্জুনকে কিছু ঝকঝকে জিনিস দেখা যায়। আরে ওটা কি ছিল এই গাছের নিচে? কত ঝকঝক করছে। কোথাও সোনার কোনো জিনিস আছে, আমাকে গিয়ে দেখতে হবে। কিছু কাজের জিনিস হলে তা বেচে টাকা পাবো। অর্জুন সেই গাছের কাছে গিয়ে নিচের মাটি খুঁড়ে। মাটির ভিতর খুব পুরনো পিতলের একটা প্রদীপ ছিল,
যা বিদ্যুতের আলোয় ঝকঝক করছিল। বিপিন সেই প্রদীপটা তুলে নেয় এবং আরে এ তো শুধু একটা পুরনো পিতলের প্রদীপ। আমি তো ভেবেছিলাম সোনার কোনো জিনিস হবে, কোনো গয়না হবে, কিন্তু আবার আমার ফাটা ভাগ্য আমাকে প্রতারিত করল। এই প্রদীপের সঙ্গে আমি এখন কি করব? থাকুক এখানেই। অর্জুন সেই প্রদীপটা সেখানে রেখে যেতে শুরু করে। তখন তার মনে চিন্তা আসে। না, আমাকে এটা ছাড়ে যাওয়া উচিত নয়। পিতল তো পিতলই, কিন্তু এটা আমি বেচতে পারি। সোনার মতো বেশি না হলেও কয়েকদিন খাবার মিলবে। এতটুকু টাকা তো পাওয়া উচিত। চলো এটা বাড়ি নিয়ে যাই এবং পরিষ্কার করে কোনো দোকানে বেচে দেব। রাধা আর মিলিও খুশি হবে। অর্জুন সেই প্রদীপটা তুলে বাড়ির দিকে ফিরে। হঠাৎ আকাশের কালো মেঘ সরে যায় এবং আলো ছড়িয়ে পড়ে। অর্জুন সেই প্রদীপ নিয়ে বাড়ি পৌঁছে যায়। এসেছ? জিনিস নিয়ে এসেছ তো? আমাকে দাও, আমি তাড়াতাড়ি কিছু রান্না করে নেব। মিলিরও খিদে পেয়েছে। না না, জিনিস আনিনি। কি? কিন্তু তুমি তো বলেছিলে আজ কিছু না কিছু নিয়েই আসবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কি করব? কোথাও কাজও পাইনি, আর জমিদারবাবু টাকাও দেয়নি। হে ভগবান, তাহলে এখন আমরা কি করব? ওই আঙিনায় আমরা বহু বছর আগে যে আম গাছ লাগিয়েছিলাম তার পাতা খেয়ে নেব? তার পাতা খাওয়ার সময়ও তো নয়। আরে রাধা, এত চিন্তা করো না। এটা দেখো আমি কি পেয়েছি। এটা বেচে আমরা কিছু টাকা তো আনতে পারি। রাধা সেই পিতলের মাটিলেপা প্রদীপটা দেখে বলে, এটা কি? এই প্রদীপ নিয়ে এসছো তেল? এটা নোংরা নয়, এটা আমি মাটির নিচে পেয়েছি। হ্যাঁ, কিন্তু এর থেকে আমাদের কি লাভ? আর এটা এত বড় প্রদীপ যদি আমরা বাড়িতে জ্বালাই তাহলে তাও সম্ভব হবে না, কারণ আমাদের বাড়িতে তেলও নেই। আরে আমরা এই প্রদীপ জ্বালাবো না, আমি এটা পরিষ্কার করে কোথাও বেচে আসব। তারপর যা টাকা পাবো তাতে শস্য নিয়ে আসব। ঠিক আছে, যা করার করো। দেখি তোমার এই প্রদীপের দাম কত। অর্জুন একটা কাপড় দিয়ে সেই প্রদীপের মাটি পরিষ্কার করতে শুরু করে। সেই প্রদীপের মাটি সাফ করতে খসতে থাকে। ধীরে ধীরে মাটি সরতে শুরু করে। যেমন তেমন বিপিন সেই প্রদীপ ঘষতে থাকে। হঠাৎ তার ঝুপড়িতে নীল রঙের আলো ছড়িয়ে পড়ে। সেই আলো দেখে রাধা আর মিলি ভয় পেয়ে যায়। এটা কি? এটা কি নিয়ে এসেছো? এই প্রদীপ থেকে আলো কি করে বেরোচ্ছে? মা, আমার ভয় লাগছে। কিছু বুঝতে পারছি না রাধা। আমি তো এটা একটা সাধারণ প্রদীপ ভেবে নিয়ে এসেছিলাম। এ থেকে এমন আলো বের হতে পারে এটা আমি কখনো ভাবিনি। কোথাও এই প্রদীপে ভূত প্রেত তো নেই। যাও, এই প্রদীপটা বাইরে ফেলে এসো। আমি এটা বাড়িতে রাখতে চাই না। রাধা এমন বলতেই প্রদীপের ভিতর থেকে ধোঁয়া উঠতে শুরু করে। ধোঁয়া দেখে তিনজন আরও বেশি ভয় পায়। প্রদীপ থেকে বের হওয়া ধোঁয়া একটা জিনে পরিণত হয় এবং তার ভিতর থেকে আওয়াজ আসতে থাকে। আমি এই জাদুকরী প্রদীপের রক্ষক, আমাকে ভয় পাবার দরকার নেই। জাদুকরী প্রদীপের নাম শুনে রাধার চোখ চকচক করে ওঠে। জাদুকরী প্রদীপ মানে এই প্রদীপ আমাদের ইচ্ছে পূরণ করতে পারে? হ্যাঁ, আমি তোমাদের প্রতিটা ইচ্ছে পূরণ করতে পারি। শুধু বলো, কিন্তু একটা শর্ত আছে। প্রতিটা ইচ্ছার জন্য তোমাদের আমাকে কোনো মূল্য দিতে হবে। মূল্য মানে কি? মূল্য দিতে হবে আমাদের? যখনই তোমরা কোনো ইচ্ছে বলবে আমি তা পূরণ করে দেব। যা চাইবে তা তোমাদের সামনে প্রকট করে দেব, কিন্তু তার বদলে তোমাদের বাড়ি থেকে কিছু কমে যাবে। যেমন তোমাদের কোনো প্রিয় জিনিস তোমাদের থেকে দূরে চলে যাবে, কিন্তু প্রতিটা ইচ্ছে পূরণ হবে। এটা শুনে রাধা কিছু চিন্তা না করে বলে, জাদুকরী প্রদীপ, তুমি আমাদের ইচ্ছে পূরণ করতে পারো তো? আমার একটা ইচ্ছে পূরণ করো। সবার আগে আমার এই বাড়িটা ভালো পাকা বানিয়ে দাও। আমার বাড়িতে কখনো শস্যের অভাব না হোক, আমার মেয়ে আর আমাদের কখনো খালি পেটে শুতে না হোক। আরে আরে থামো রাধা, তুমি ঠিকমতো শোনোনি। এটা কি বলল? প্রতিটা ইচ্ছার সঙ্গে আমাদের বাড়ি থেকে আমাদের প্রিয় জিনিস চলে যাবে। আমাদের ভেবে চিনতে চাইতে হবে, এত তাড়াহুড়ো ঠিক নয়। তোমার চিন্তা ভাবনাই ভুল। এখন এটা নিজে থেকে আমাদের কিছু দিতে চায় আর তুমি মানা করছো। আরে আমাদের কাছ থেকে নিয়ে কি নেবে? আমাদের বাড়িতে আছে কি যা আমাদের কেড়ে নেবে? আমি চাই আমাদের বাড়িতে কখনো কোনো অভাব না হোক। মা, আমরা সব কিছু পেতে পারি, খাবার মিষ্টি পর্যন্ত। আমার মিষ্টি চাই,
বাবা তুমি চেয়ে দাও না মিষ্টি। রাধা আর মিলির হতাশ মুখ দেখে অর্জুন ঠিক আছে বলে প্রদীপ থেকে চায় যেন তার বাড়িতে কখনো খাবার দাবারের অভাব না হোক এবং তার বাড়ি পাকা হয়ে যাক। বিপিন এমন বলতেই সেই প্রদীপ ঝকঝকে ওঠে এবং অর্জুনের ঝুপড়ির জায়গায় একটা পাকা বাড়ি দাঁড়িয়ে যায়। তার বাড়ি শস্যের কলসি, ফল আর মিষ্টি দিয়ে ভরে যায়। এটা দেখে রাধা আর মিলি খুব খুশি হয়। আমি বলেছিলাম না তুমি শুধু চিন্তা করছিলা। দুজনে খুশি হয়ে খেতে শুরু করে, কিন্তু অর্জুন চিন্তায় পড়ে যায় যে এসবের জন্য তাকে কী মূল্য দিতে হবে। রাতে তিনজনে পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ে। আজ অনেক দিন পর তাদের সবাইকে পেট ভরে খাবার মিলেছে। পরের দিন সকালে অর্জুন নোংরা তুলতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়। তখন সে দেখে আঙিনায় দাঁড়ানো আম গাছটা পুরোপুরি শুকিয়ে গেছে। সেই গাছ এমন শুকিয়ে গেছে যেন বহু বছর ধরে পানি পায়নি। অর্জুন বুঝে যায় যে এটাই সেই মূল্য যা জাদুকরী প্রদীপ নিয়েছে। অর্জুনকে যেতে দেখে রাধা আসে। আরে কোথায় যাচ্ছ? নোংরা তুলতে যাচ্ছি, রোজকার মতো। আমি বলেছিলাম না তোমার চিন্তা ভাবনাই ভুল। তোমার এই চিন্তার জন্যই আমরা এত বছর গরিব হয়ে রইলাম। তুমি কি বলতে চাও রাগা? আরে আমাদের কাছে এখন সেই জাদুকরী প্রদীপ আছে। তার সাহায্যে আমরা যা চাই তা চাইতে পারি। তাহলে গ্রামের নোংরা তুলতে যাওয়ার তোমার কি দরকার? না রাধা, এটা ঠিক নয়। তুমি শস্য আর খাবারের জিনিস চেয়েছিলে, বাড়ি ঠিক করতে বলেছিলে, তখন তো ঠিক ছিল। কিন্তু পরিশ্রম ছাড়া টাকা আয় করা আমার ভালো লাগে না। এটা দেখো, এই আম গাছটা আমরা দুজনে কত ভালোবেসে লাগিয়েছিলাম। আমাদের দুজনের ভালোবাসা মিলে এই গাছ দাঁড়িয়েছিল, কিন্তু এখন এটা শুকিয়ে গেছে। এই গাছ শুকিয়ে সেই প্রদীপ তার মূল্য নিয়েছে, আর এখন কিছু চেয়ে আরও কিছু হারাতে চাই না। আরে কিন্তু শুধু শস্য আর ফল মিষ্টি দিয়ে কি হবে? ভালো জামা কোথায়? বাড়িতে দামি জিনিসগুলো তাও তো দরকার। সঙ্গে গয়না, আমাদের মেয়ের জন্য খেলনা, এসবও তো চাই। রাধা, তুমি কালই তো প্রথম ইচ্ছে চেয়েছিলে, এখন একটু সন্তোষ রাখো। অর্জুনের এই কথা শুনে রাধা রেগে গিয়ে বলে, সন্তোষ? তুমি আমাকে সন্তোষ রাখতে বলছো? আরে এত বছর ধরে সন্তোষ রেখেই এসেছি, এখন আমার ধৈর্য থাকে না। তাহলে আমি কি করেছি? কাজ তো করছিলাম, এখন টাকা পাচ্ছিলাম না, তাহলে কি করতে পারতাম? দুজনে রাগ করে ঝগড়া করতে থাকে। বেচারি মিলি ভয়ে এক কোণে দাঁড়িয়ে থাকে। রাধা আর অর্জুনের আওয়াজ বাড়তে থাকে। মিলির ভয় বাড়ে এবং সে বলে, মা বাবা তোমরা ঝগড়া করো না, আমার ভয় লাগছে। মিলি বলতে থাকে, কিন্তু অর্জুন আর রাধা তার কথা শোনে না। তাদের আওয়াজ বাড়তেই থাকে। এখন দুজনের মধ্যে ইতিমধ্যে প্রতিদিন ঝগড়া হতে লাগে। একদিন রাধা সেই জাদুকরী প্রদীপ থেকে ভালো জামা, গয়না আর খেলনা চায়। অর্জুনকে এটা একদম ভালো লাগে না। দুজনের মধ্যে একদিন খুব ঝগড়া হয় এবং রাধা রেগে বাড়ি ছেড়ে মায়ের বাড়ি চলে যায়। সে মিলিকে অর্জুনের কাছেই রেখে চলে যায় এবং অর্জুন বুঝে যায় কি হয়েছে। সে বলে, জাদুকরী প্রদীপ তার মূল্য নিয়েছে, রাধাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। রাধা, তুমি বুঝছ যে আমাদের ঝগড়াগুলো তোমার এই প্রদীপ থেকে ইচ্ছে পূরণ করানোর জন্যই হচ্ছে? তুমি আমার প্রিয় এবং সেই প্রদীপ আমার থেকে তোমাকে দূরে করে দিয়েছে। এখন আমাকে সেই প্রদীপকেই দূর করতে হবে। অর্জুন ভাবছিল যে সে সেই প্রদীপকে বাড়ি থেকে বাইরে করে দেবে, কিন্তু সেই জানত না যে এখন সেই প্রদীপ তার কাছেই থাকবে। পরের দিন অর্জুন সেই প্রদীপ নিয়ে বাড়ি থেকে বাইরে যাওয়ার জন্য বেরোয়। তখনই হঠাৎ মিলির আওয়াজ শোনা যায়। অর্জুন বাড়ির ভেতরে চলে যায় এবং প্রদীপটা কোণে রেখে দেয়। সে দেখে মিলি মাটিতে পড়ে কাঁদছে। মিলি, মা, তোর কি হয়েছে? বাবা আমার পেটে খুব ব্যথা হচ্ছে। আরে তোমার হঠাৎ এটা কি হলো? জানি না বাবা, হঠাৎ পেটে ব্যথা হচ্ছে। বাবা কিছু করো। অর্জুন মিলিকে তুলে বিছানায় শুইয়ে যায় এবং দৌড়ে বৈদ্যজির কাছে যায়। অর্জুন বৈদ্যকে নিয়ে বাড়ি আসে। বৈদ্য মিলির পরীক্ষা করে এবং ওষুধ দেয়। বাবা আমার পেটের ব্যথা কবে শেষ হবে? 2 দিন ধরে ওষুধ খাচ্ছি, কিন্তু পেটের ব্যথা বাড়তেই থাকে। চলে যাবে মা, বৈদ্যজি ওষুধ দিয়েছেন, আর কয়েকদিন তোমার ব্যথা শেষ হয়ে যাবে। 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু মিলির ব্যথা শেষ হওয়ার বদলে আরও বেড়ে যায়। বৈদ্যজি প্রতিদিন এসে মিলিকে দেখে যান, কিন্তু কোনো পরিবর্তন হয় না। রাধার কাছে মিলির খবর পৌঁছে যায় এবং সে বাড়ি ফিরে আসে।
হায়, আমার মেয়ের কি হয়েছে? মিলিমা, পেটে খুব ব্যথা হচ্ছে, অনেক দিন হয়ে গেছে। তোমার মেয়ের খেয়ালও রাখোনি না। আমি কয়েকদিনের জন্য বাড়ি থেকে গেলেই তুমি আমার মেয়েকে অসুস্থ করে দিয়েছ। আমি কিছু করিনি রাধা, আমি তো মিলির পুরো যত্ন নিচ্ছিলাম। বৈদ্যজি প্রতিদিন এসে মিলির ওষুধও দিচ্ছেন। ঠিক আছে, যদি তিনি প্রতিদিন ওষুধ দিচ্ছেন, তাহলে এখনও মিলির অবস্থা যে কেন উন্নতি হয়নি? তোমার থেকে কিচ্ছু হয় না, তোমার সঙ্গে কথা বলা বেকার। আরে এখন বৈদ্যজি তো আসছেন, আমারও মিলির চিন্তা হচ্ছে, কিন্তু এখন আমি কি করব বুঝতে পারছি না। মিলির ব্যথার চিকিৎসা কিভাবে হবে? একটাই জিনিস মিলির চিকিৎসা করতে পারে, জাদু করে প্রদীপ। তুমি এই প্রদীপকে বলো যেন আমাদের মেয়ে ঠিক হয়ে যাক। জাদুকরি প্রদীপকে বলবো? কিন্তু কিছু না, আমি যা বলছি তা করো। সেই প্রদীপ আমাদের প্রতিটা ইচ্ছে পূরণ করতে পারে। আর এখন মিলির অসুস্থতার চেয়ে বড় কিছু কি থাকতে পারে? অর্জুন প্রদীপের কাছে যায়। সে প্রদীপের সামনে হাত জোর করে দাঁড়ায়। হে প্রদীপ, আমার ইচ্ছে পূরণ করো, আমার মেয়ে সুস্থ হয়ে যাক। এমন কিছু করো তাহলে হয়তো তোমার মূল্যে আমার প্রাণই নিয়ে নাও। অর্জুনের কথা শুনে প্রদীপ থেকে আলো বেরোতে শুরু করে। সেই প্রদীপের আলো মিলির ওপর পড়ে এবং হঠাৎ মিলি উঠে দাঁড়ায়। তার পেটের ব্যথা চলে যায়। মা, বাবা, আমার পেট ঠিক হয়ে গেছে। এখন আমার ব্যথা আর লাগছে না। আমার মেয়ে ঠিক হয়ে গেছে। দেখেছিলাম না, শেষমেশ আমি যা বলেছিলাম তাই হলো। তোমার বাবা শুধু শুধু তোমাকে এতদিন ব্যথায় রেখেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমার আগে এটা করা উচিত ছিল। এক সন্ধ্যায় অর্জুন মিলিকে আঙ্গিনায় ডাকে। অর্জুনের আওয়াজ শুনে মিলি বাইরে আসে। মিলি, এটা দেখো, এটা কত সুন্দর পাখি। তুমি কে? আমি তোমাকে চিনি না। এটা শুনে অর্জুনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মিলি, তুমি কি বলছো? আমি তোমার বাবা। না, আমি তোমাকে চিনি না। মা, এটা দেখো কে। মিলি চেঁচাতে চেঁচাতে রাধাকে ডাকতে থাকে। মা, এই লোক বলছে এটা আমার বাবা, কিন্তু আমি তো এদের চিনিই না। নীলির কথা শুনে রাধাকেও ধাক্কা লাগে। অর্জুন গভীর চিন্তায় পড়ে যায় এবং বলে, মূল্য দিয়ে দিয়েছি। দেখেছ রাধা, এটাই সেই প্রদীপের নেয়া মূল্য। আমার থেকে আমার মেয়েকেই কেড়ে নিয়েছে। তার অসুস্থতা তো ঠিক হয়েছে, কিন্তু তার স্মৃতি থেকে আমি মুছে গেছি। অর্জুন কাঁদতে থাকে, কিন্তু মিলির কোনো প্রভাব পড়ে না। রাধার জেদের জন্য এসব হয়েছে। একদিন রাধা মিলিকে নিয়ে মায়ের বাড়ি চলে যায় এবং এখন সেই বাড়িতে অর্জুন একা পড়ে যায়। এতক্ষণ অর্জুনের পাকা বাড়ি আর তার বাড়িতে আনা খাবার দেখে জমিদার বুঝে যায় যে তার কাছে জাদুকরি প্রদীপ আছে। অর্জুন নোংরা তুলে আর অর্জুনের কাছে সেই জাদুকরি প্রদীপ শোভা পায় না। যা চাইলাম তা তো পেয়ে গেছি, এখন সেই প্রদীপ আমার হওয়া উচিত। একদিন অর্জুন বাড়িতে নেই। এটা দেখে জমিদার অর্জুনের বাড়িতে ঢুকে সেই প্রদীপ নিয়ে তার বাড়িতে চলে যায়। কিন্তু তার জানা ছিল না যে তার সঙ্গে এরপর কি হবে। জমিদার প্রদীপটা বাড়িতে নিয়ে এসে তার সামনে রেখে তার ইচ্ছে বলতে যাচ্ছিল, যখন তার স্ত্রী সাবিত্রী এসে পড়ে। এটা কি করছো? আমি জানি তুমি সেই অর্জুনের জাদুকরি প্রদীপ নিতে গিয়েছিলে, কিন্তু আমার কাছে এটা ঠিক লাগছে না। এই প্রদীপ থেকে কিছু চাওয়া তোমার উপর ভারী না পড়ে যায়? চুপ কর, তোর কিচ্ছু জানা নেই। এই প্রদীপ থেকে যা চাইবো তা পাবো। আমি অনেক টাকা আর সোনা চাইব। শুনেছি অর্জুনের ইচ্ছে পূরণের বদলে কিছু মূল্য দিতে হয়েছে। তোমার সঙ্গেও যদি এমন হয়? আরে এমন কিছু হয় না, তুমি যাও। জমিদার সাবিত্রীকে তাড়িয়ে দেয় এবং প্রদীপকে বলে, এই জাদুকরি প্রদীপ আমাকে অনেক টাকা দাও, এত যে আমার সিন্ধুকে রাখার জায়গা না থাকে। আমি সবচেয়ে ধনী হতে চাই। জমিদার এমন বলতেই প্রদীপ থেকে আলো জ্বলে ওঠে। জমিদারের ঘরে হঠাৎ টাকার বৃষ্টি হতে থাকে। জমিদার সেই বৃষ্টি দেখে খুশি হয় এবং টাকা তুলতে শুরু করে, কিন্তু তাকে জানা ছিল না যে এখন তাকে কী মূল্য দিতে হবে। হঠাৎ জমিদারের ঘর কাঁপতে থাকে এবং তার ছাদ পড়তে শুরু করে। সাবিত্রী আর বাকিরা দৌড়ে বাইরে চলে আসে। জমিদারের একটা আওয়াজ শোনা যায় যে, তোমার ঘর তোমার এই ইচ্ছের মূল্য। না না, আমি আমার ঘরের বদলে এই টাকা চাই না। যদি এই ঘর ভেঙে আমার পরিবারের উপর পড়ে যায়, তাহলে তার নিচে চাপা পড়ে মরে যাব। না না, আমার কিচ্ছু দরকার নেই। এই প্রদীপটা আবার অর্জুনকে দিয়ে আসব।
জমিদার প্রদীপটা তুলে অর্জুনের বাড়ির দিকে দৌড়ায় এবং জমিদারের ঘর কাঁপা বন্ধ হয়ে যায়। জমিদার শিক্ষা পেয়ে যায়। কয়েকদিন পর গরমের ঋতু শুরু হয়। গ্রামের নদী, নালা, পুকুর আর কূপ সব শুকিয়ে যায়। কারো কাছে পানির এক ফোঁটা পর্যন্ত ছিল না। অর্জুন, আমি জানি তোমার কাছে জাদুকরী প্রদীপ আছে এবং সেই প্রদীপ থেকে তুমি যা চাও তা দেয়। আজ আমি আমার গ্রামের জন্য কিছু চাইতে এসেছি। আমার গ্রামের লোকেরা পানি ছাড়া ছটপট করছে। কারো কাছে এক ফোঁটা পানিও বাকি নেই। আজ যদি তুমি তোমার গ্রামের সাহায্য সেই প্রদীপের মাধ্যমে করো, তাহলে সবাই তোমার উপর বড় অনুগ্রহ করবে, নইলে লোকেরা প্রাণ হারাবে। আপনি ঠিক বলছেন জমিদার বাবু, পানির অভাব সবার। আমি জানি অর্জুন সেই প্রদীপ মূল্য চায়, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। তোমার সেই জাদুকরী প্রদীপই কিছু অলৌকিক করতে পারে। আমি প্রস্তুত জমিদার বাবু। যাই হোক, এখন আমার জীবনে বাঁচার কি আছে? আমার স্ত্রী আমার সঙ্গে থাকে না, আর আমার মেয়ে তো আমাকে ভুলেই গেছে। এর চেয়ে বড় মূল্য আর কি হতে পারে? এখন সেই প্রদীপ আমার থেকে যা নেয়, আমার কোনো আপত্তি নেই। এই বলে অর্জুন সেই প্রদীপের কাছে যায়। সে প্রদীপকে প্রার্থনা করে, হে আমার জাদুকরী প্রদীপ, আমার গ্রামবাসীদের প্রাণ বাঁচাও এবং গ্রামে এমন পানির ব্যবস্থা করো যেন প্রতিটা গ্রামবাসী পানি পান করে নিতে পারে এবং কখনো কারো পানির অভাব না হয়। প্রদীপ থেকে আলো জ্বলে ওঠে এবং অর্জুনের বাড়ির বাইরের মাটিতে ফাটল ধরে। সেই ফাটল থেকে ঠান্ডা মিষ্টি পানির ঝর্ণা বইতে থাকে। পুরো গ্রামের পানির অভাব শেষ হয়ে যায়। জমিদারের সঙ্গে সব গ্রামবাসী অর্জুনকে ধন্যবাদ জানাতে থাকে। অর্জুন রাতে ঘুমিয়ে পড়ে এবং যখন সকালে ওঠে তখন তার চোখের আলো চলে যায়। সে বুঝে যায় যে এবার তার চোখই প্রদীপের মূল্য। এখন অর্জুনের জীবনে খুব অসুবিধা হতে থাকে। গ্রামবাসীরাও তার প্রতি করুণা দেখাতে থাকে। একদিন অর্জুন আঙিনায় হোঁচট খেয়ে পড়ে যায়, তার মাথায় চোট লাগে। প্রদীপ, তুমি ভালো মূল্য নিয়েছ আমার থেকে। আমার স্ত্রী, মেয়ে আর এখন আমার চোখের আলো কেড়ে নিয়েছ। এখন আমার শেষ ইচ্ছে পূরণ করো। তুমি আমাকে মুক্তি দাও। এখন আমার জীবনের ইচ্ছে নেই। অর্জুন এমন বলতেই প্রদীপের জিন প্রকট হয়। অর্জুন, আমি তোমার প্রাণ নিতে পারি না। আমার ইচ্ছে পূরণের শক্তি আছে, এটা সত্য, কিন্তু জন্ম এবং মৃত্যু আমার হাতে নেই। তুমি তোমার স্বার্থ বা লোভে আমার কাছ থেকে কিছু চাওনি, তাই আজ আমি তোমাকে বরদান দিচ্ছি। তুমি গ্রামের জন্য যা করেছ তার জন্য আমি তোমার কাছ থেকে নেওয়া মূল্য ফিরিয়ে দিচ্ছি। তুমি সত্যিকার পরোপকারী, তাই তোমাকে এই বরদান মিলছে। কিন্তু তারপর এই প্রদীপ অদৃশ্য হয়ে যাবে। তুমি আর কখনো এর ব্যবহার করতে পারবে না। হঠাৎ প্রদীপ থেকে নীল আলো বেরিয়ে অর্জুনের চোখে চলে যায়। অর্জুনের চোখের আলো ফিরে আসে। সে সামনে দেখে তখন রাধা আর মিলি তার দিকে তাকিয়ে হাসছে। দুজনে দৌড়ে তার কাছে চলে আসে। মিলিও অর্জুনকে বাবা বাবা বলে জড়িয়ে ধরে। অর্জুন ভিতরে দেখে তখন প্রদীপ সেখানে নেই। অর্জুন বুঝে যায় যে সেই জাদুকরী প্রদীপ তার জীবন থেকে চিরকালের জন্য চলে গেছে।